ইস্পাহানি মির্জাপুর জিরা আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। দর্শক, নানা ঘটনা ঘটছে। ভোটের বিষয়ে তো আছেই আজকে থেকে, অর্থাৎ আমরা আজকে 23 তারিখে পড়ে গিয়েছি, কিন্তু 22 তারিখ থেকে শুরু হলো আনুষ্ঠানিক প্রচারণা। তুমুল উৎসাহে সবগুলো দলই প্রচারণা শুরু করেছেন। তারেক রহমান শুরু করেছেন সিলেট থেকে, জামাতের আমির শুরু করেছেন, একই সঙ্গে আমরা দেখলাম নাহিদ ইসলাম শুরু করেছেন, তারা রাজধানীতেই ছিলেন। সেই সঙ্গে অন্যান্য ও বিভিন্ন স্থানে বিভিন্ন এলাকায় এই ভোটের প্রচারণা শুরু করেছে। সেই সঙ্গে বিদ্রোহী প্রার্থীরা তো রয়েছে, স্বতন্ত্র প্রার্থীরও রয়েছে। এর মধ্যে উল্লেখ করার মতো রুমিন ফারহানা, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। তার এছাড়াও বিএনপির অন্তত অন্তত 65 থেকে 70 জন বিদ্রোহী প্রার্থী মাঠে কাজ করছে। সেই সঙ্গে জামাত এনসিপির যে জোট, সেই জোট তো আছেই। একই সঙ্গে আরেকটি বিষয়, সেটি হলো যে এটি আগেই নির্ধারিত ছিল যে ক্রিকেটে টি-20 হয়তো বা খেলতে যাওয়া হবে না, কিন্তু আজকে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জবাব দেয়া হলো। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তিনি জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশের দর্শক, বাংলাদেশের খেলোয়াড় এবং বাংলাদেশের কলাকুশলীরা, সাংবাদিকরা যারা যাবেন তাদের জন্য এখনও ভারতের মাটি ততটা নিরাপদ নয়। সেই ক্ষেত্রে এই খেলতে যাওয়া সম্ভব নয়। বরঞ্চ তিনি আরেকটি বিষয় বলেছেন যে আইসিসি বাংলাদেশের এই বিষয়ে সুবিচার করেনি। আমরা এই বিষয়গুলো নিয়েও কথা বলবো। এবং প্রতিবেশীর সাথে সম্পর্ক, আমরা আজকে যে বিষয় ভোট, ক্রিকেট ও প্রতিবেশীর সাথে সম্পর্ক, আমরা যেটা শুনছি একে একে গত সরকারের 2 মন্ত্রীর পর এবং শেখ হাসিনার ছেলের পর শেখ হাসিনা নিজেও দিল্লিতে কোনো একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা রয়েছে এবং এটা আজকে অর্থাৎ শুক্রবারে হওয়ার কথা। আমরা এই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহবুব কায়সার, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, শিরোনাম দেখে আসবো, এরপরে শুরু করব আজকের অনুষ্ঠান। জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু, ভোটের আগে একটি দল মানুষ ঠকাচ্ছে। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে, ঐক্যবদ্ধভাবে নেমে আসলে যে কোনো ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষ প্রতিহত করতে পারে। ক্ষমতায় গেলে প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার। দেশে আর ফ্যাসিবাদ দেখতে চায় না মানুষ, বলছে জামাত। আধিপত্যবাদ হারিয়ে ভোটে জিতবে 10 দলীয় জোট, দাবি এনসিপি। নির্বাচনের আগের দিন সাধারণ ছুটি ঘোষণা, উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত। শিল্পাঞ্চলে ছুটি শুরু 10 ফেব্রুয়ারি, জানালেন প্রেস সচিব। নির্বাচন উপলক্ষে আপনাদের 11 ফেব্রুয়ারি ছুটি এবং আমাদের শ্রমিক ভাই বোনদের জন্য 10 ও 11 ছুটি। 300 আসনে লড়ছেন প্রায় 2000 প্রার্থী, অংশ নিয়েছে 51 দল। প্রার্থীদের হলফনামা অনেক তথ্য অস্বচ্ছ, 25% ঋণগ্রস্ত, বলছে টিআইবি। এবং ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, নিরাপত্তা ইস্যুতে আইসিসি সুবিচার করেনি, দাবি ক্রীড়া উপদেষ্টার। সুবিচার পাই নাই, আমরা এখনো আশা করব আইসিসি সুবিচার করবে। আমাদের যে বিশ্বকাপ খেলার যে অধিকার, যেটা শ্রীলঙ্কাতে আমাদের খেলার সুযোগ রয়েছে। শুনছিলেন শিরোনাম। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা চাইলে সেখানে কমেন্ট করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আজাদ মজুমদার, আপনি উপপ্রেস সচিব হিসেবে পাওয়ার আগে আমরা আসলে আপনাকে স্পোর্টস জার্নালিস্ট হিসেবেই জানতাম। সেক্ষেত্রে আমার জন্য দুটো বিষয় সুবিধাজনক অবস্থায় রয়েছে। উপপ্রেস সচিব হিসেবে তো পাবোই, স্পোর্টস জার্নালিস্ট সম্পর্কেও পাবো। এই কারণে আপনার কাছে আসতে চাই। ক্রীড়া উপদেষ্টা, আমরা শুনছি খেলতে যাওয়া হবে না, এটি মোটামুটি নির্ধারিতই ছিল। আমি একটু জানতে চাই যে আইসিসির এই যে স্ট্রাকচারটা, কিভাবে সেখানে সিদ্ধান্তগুলো হয়, কারা বাংলাদেশের পক্ষে ভোট দিল এবং আইসিসি কি সুবিচার করেছে। আসিফ নজরুল সাহেব ক্রীড়া উপদেষ্টা বলেছেন তিনি, কিন্তু সাধারণ মানুষ, তিনি তো সাধারণভাবে স্টেটমেন্টটা দিয়েছেন কিন্তু খোলামেলা বলেননি। কিন্তু আপনারা ভেতরটা জানেন এবং খেলার যে স্পেশালাইজড ব্যাপারগুলো, সেগুলো যে
সব কিছু সাধারণ মানুষ জানে সেইভাবে না। সেই জায়গা থেকে আইসিসির যে সিদ্ধান্তটি তারা জানালো এবং বাংলাদেশকে শেষ পর্যন্ত বাধ্য হয়েই এই খেলা বর্জন করতে হলো, এই জায়গাটি আমাদেরকে খোলামেলাভাবে যদি বলেন। ধন্যবাদ আপনাকে। প্রথমত আইসিসি বাংলাদেশের যে নিরাপত্তা ঝুঁকি বিষয়টি, যে বিষয়ে বাংলাদেশ তার উদ্বেগটা জানিয়েছিল সেটা আমলে নেয়নি। তারা বলেছে যে কোনো উদ্বেগ নেই, কোনো বাংলাদেশের জন্য নিরাপত্তা কোনো হুমকি নেই। কিন্তু আইসিসির এই বক্তব্য যে সারবত্তাহীন তার প্রমাণ কিন্তু আজকেও আমরা দেখেছি। আজকেও মুম্বাইতে একজন শিবসেনা নেতা বাংলাদেশের বিরুদ্ধে এই ক্রিকেট ইস্যুতেই বিষোদ্গার করেছেন এবং উনি পাল্টা দাবি করেছেন বাংলাদেশকে কেন খেলতে দেওয়া হবে, এই জন্য আইসিসির উচিত বাংলাদেশের বিপক্ষে ব্যবস্থা নেওয়া এবং বাংলাদেশের সাথে কাউকে খেলতে দেওয়া উচিত না। এ ধরনের একটা মন্তব্য আজকেও করেছেন মুম্বাইতে। আপনি জানেন বাংলাদেশের একটা ম্যাচ আছে মুম্বাইতে এই বর্তমান সূচি অনুযায়ী। তো বাংলাদেশ যেখানে ম্যাচ খেলতে যাবে সেখানে বসেই ভারতের একজন রাজনৈতিক নেতা যদি আজকেও বাংলাদেশের বিরুদ্ধে বিষোদ্গার করেন এবং আপনি বলে থাকেন যে বাংলাদেশের আসলে নিরাপত্তার কোনো হুমকি নেই, তাহলে এটা কতটুকু সত্য এটা আপনারা নিজেরাই বিবেচনা করে দেখবেন। বাস্তবতা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট দলের জন্য এই মুহূর্তে ভারত কোনো নিরাপদ কোনো জায়গা নয়। বাংলাদেশের ক্রিকেট দল না, শুধু বাংলাদেশের ক্রিকেট সমর্থক এবং আমাদের যে গণমাধ্যম। আপনি জানেন বাংলাদেশ ওয়ান অফ দি ওয়াইডলি ফলোড ক্রিকেট টিম ইন দ্য ওয়ার্ল্ড। আপনার যদি বলেন ভারতের পরেই আসলে বাংলাদেশের গণমাধ্যমে আসলে সবচেয়ে বেশি উপস্থিতি থাকে প্রেস বক্সে আন্তর্জাতিক ম্যাচগুলোতে। বাংলাদেশের মানুষ ক্রিকেট পাগল। বাংলাদেশের মানুষের এই ক্রিকেটের বিতৃষ্ণা মেটানোর জন্য আমাদের দেশের সব গণমাধ্যমের প্রতিনিধি চেষ্টা করেন এরকম বৈশ্বিক ইভেন্টগুলোতে নিজেরা যেতে। এরকম যখন একটা অবস্থা, আমাদের দেশে প্রায় শতাধিক সাংবাদিক যাওয়ার একটা ব্যাপার আছে। যেহেতু কলকাতায় খেলা, সহস্রাধিক দর্শক বাংলাদেশ দলকে সমর্থন দিতে সেখানে যাওয়ার একটা আলোচনা বা চিন্তাভাবনা থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক। কারণ কলকাতা তো বাংলাদেশকে ভিসা প্রাপ্তি সাপেক্ষে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা কলকাতায় যাবেন, এটাই খুব প্রত্যাশিত। তো এই যে দর্শক, আপনার এই যে সাংবাদিক, আপনি ক্রিকেট দলকে না হয় বুলেট প্রুফ বাস দিয়ে মাঠে নিয়ে গেলেন, কিন্তু এদের নিরাপত্তাটা কে নিশ্চিত করবে? তারা তো বিশ্বকাপের অংশ, দর্শক এবং সাংবাদিকরা। তারাও, আপনি নিজেই একজন সাংবাদিক, আপনি কলকাতা আমি জানি না গিয়েছেন কিনা, যদি মার্কুইস স্ট্রিট থেকে আপনি ইডেন গার্ডেন পর্যন্ত বাংলাদেশের জার্সি গায়ে হেঁটে যান এবং কোনো ধরনের বিদ্রুপ বা বিদ্বেষ এমনকি হামলার শিকার না হন, তাহলে আপনাকে সৌভাগ্যবান বলতে হবে বর্তমান বাস্তবতায়। তো এরকম একটা যখন পরিস্থিতি, তখন বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তার বিষয় তো বাংলাদেশ সরকারকেই ভাবতে হবে। বাংলাদেশ সরকার সেটা ভেবেছে, আইসিসি আনফর্চুনেটলি আমাদের যে কনসার্ন সেটাকে অ্যাড্রেস করেনি। এটা খুবই দুর্ভাগ্যজনক। বাংলাদেশ কিন্তু আসলে বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করেনি। বাংলাদেশ আইসিসির কাছে শুধু ভেন্যুটা রিলোকেট করতে চেয়েছে। ভেন্যুটা রিলোকেট করার কথা বলেছে কারণ বাংলাদেশ খেলতে চেয়েছে। বাংলাদেশ ক্রীড়াপ্রেমী একটা দেশ। বাংলাদেশ দলের খেলার ফলাফল যেমনই হোক, বাংলাদেশের মানুষ কিন্তু খেলাটাকে ভালোবাসে এবং ভালোবাসে বলেই কিন্তু বাংলাদেশের ক্রিকেটে অনেক ফল বিপর্যয় হওয়ার পরও কিন্তু বাংলাদেশের দর্শকরা ক্রিকেট থেকে কখনো দূরে সরে যায়নি। তো এরকম একটা জাতি যারা খেলার জন্য আগ্রহী, তাদের যে কনসার্ন সেটাকে আপনি অ্যাড্রেস না করে সরাসরি বলে দিলেন যে ভারত বাংলাদেশের জন্য নিরাপদ। এটাই হচ্ছে আনফর্চুনেট পার্ট অফ দি ইভেন্ট। এখন আপনি এসব ক্ষেত্রে বাংলাদেশ আসলে কি করতে পারতো? বাংলাদেশের এই সিদ্ধান্তটা আর কি হতে পারতো? বাংলাদেশের কনসার্নটাকে যদি কেউ অ্যাড্রেস না করে, বাংলাদেশ কি খুব ভারতের ডাকে সাড়া দিয়ে শুধুমাত্র সামান্য কিছু আর্থিক প্রাপ্তি যোগের জন্য খেলোয়াড়দের নিরাপত্তাটাকে হুমকির মুখে, দর্শকদের নিরাপত্তা বা সাংবাদিকদের নিরাপত্তাটাকে হুমকির মুখে ঠেলে দিয়ে এই বিশ্বকাপে যেত? অর্থ অবশ্যই প্রয়োজন, ক্রিকেট চালাতে তো অর্থ লাগে। এবং এই বাংলাদেশের এই সিদ্ধান্তের ফলে হয়তোবা ভবিষ্যতেও বাংলাদেশের কিছু কিছু জায়গায় ভারত সমস্যার সৃষ্টি করতে পারে। এটা জেনেই বাংলাদেশকে এই ঝুঁকিটা নিতে হয়েছে, কারণ এই ঝুঁকির চেয়ে আমাদের নিরাপত্তা ঝুঁকিটা আসলে আরও বেশি। অনেকেই তো আপনার স্পোর্টস জার্নালিস্টরা তো স্পেশালাইজড জার্নালিস্ট আমরা বলি তাদেরকে। অনেকেই অনেক ঝানু স্পোর্টস জার্নালিস্ট বলছেন যে ক্রিকেটের বড় ক্ষতি হয়ে গেল। বাংলাদেশের ক্ষেত্রে ক্রিকেটের কত বড় ক্ষতি হলো? কত বড় ক্ষতি হলো এটা তো আসলে পরে দেখা যাবে। ক্রিকেটের একটা ক্ষতি তো অবশ্যই হয়েছে, কিন্তু এই ক্ষতি আমাদের এই ক্ষতির
তুলনায় আমাদের সরকার মনে করেছে যে আমাদের ঝুঁকিটা বেশি, আমাদের ঝুঁকিটা বেশি। হয়তো আপনার ক্রিকেট আমাদের ক্রিকেট তো এর আগেও নানা সময় নানা ধরনের বিপর্যয়ের মধ্যে, বিপর্যয় বলতে আমি ফলাফল বিপর্যয়ের কথা বলছি, এরকম বিপর্যয় হয়তো বা আমরা দেখিনি। আমরা এসব ক্ষেত্রে অনেকটা রিসিভিং এন্ডে ছিলাম এই কারণে যে আপনি দেখেন অস্ট্রেলিয়া একবার বাংলাদেশের নিরাপত্তার অজুহাত দেখিয়ে খেলতে আসেনি। তাদের আন্ডার-19 টিম বাংলাদেশের নিরাপত্তার অজুহাতে আপনার বাংলাদেশ থেকে আন্ডার-19 বিশ্বকাপ বয়কট করেছে। বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম একবার ভুলক্রমে একটা ঢিলের শিকার হয়েছিল বিশ্বকাপ 2011 বিশ্বকাপে, যেটা আপনি জানেন ওই ম্যাচটাতে বাংলাদেশ 58 রানে অল আউট হয়ে যাওয়াতে বাংলাদেশ দলের উপর ক্ষোভ প্রকাশ করতে গিয়ে বাংলাদেশের দর্শকরা একটা ঢিল মেরেছিল, সেই ঢিলটা ওয়েস্ট ইন্ডিজ টিমের বাসের উপর গিয়ে পড়েছিল, সেটা নিয়ে অনেক তুলকালাম হয়ে গিয়েছিল। সো এটা হয় ক্রিকেটে, এরকমই হয়। একটা আন্তর্জাতিক দল তাদেরকে আপনার ঢিল মারারও আসলে কোনো সুযোগ নেই, কারণ নিরাপত্তার ঝুঁকিটা বা নিরাপত্তার অ্যাসেসমেন্টটা এরকমই হয় বিশ্বব্যাপী। তো আমরা এসব ক্ষেত্রে রিসিভিং এন্ডে ছিলাম সবসময় কিন্তু এইবারই প্রথম আমরা দেখলাম যে না, আমাদের ক্ষেত্রে ঝুঁকি এবং ঝুঁকিটা ক্রেডিবল। আমাদের এরকম ঝুঁকির মধ্যে কিন্তু আমাদের ক্রিকেট দল উন্নত বিশ্বেই পড়েছে। আপনি জানেন যে কয়েক বছর আগে নিউজিল্যান্ডে যখন একটা মসজিদে হামলা হয়, তখন বাংলাদেশ ক্রিকেট দল এই মসজিদেই নামাজ পড়তে যাচ্ছিলেন এবং আর কয়েক সেকেন্ডের বা কয়েক মিনিটের হেরফেরে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা প্রাণে রক্ষা পান। ওই যদিও নিউজিল্যান্ডে বাংলাদেশ ক্রিকেট দল, নিউজিল্যান্ড অত্যন্ত ভদ্র মানুষদের একটা দেশ, আমি নিজে অনেকবার ক্রিকেট কভার করতে সেখানে গিয়েছি, সেখানে কেউ কল্পনাও করেনি যে বাংলাদেশ ক্রিকেট দল এরকম একটা ঝুঁকির মুখে পড়তে পারে। ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে সেফেস্ট কান্ট্রি বলা হয় তো তাকে। সেখানেও কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল একটা বিপদের মুখোমুখি হয়েছে। তো ভারতে যেখানে প্রকাশ্যে থ্রেট দিচ্ছে এবং এখনও সেই থ্রেটটা বিদ্যমান আছে, এমন না যে আপনার এই নিরাপত্তা নিয়ে আলোচনাগুলো শুরু হওয়ার পরে ভারত থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে যে না, তোমাদের কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। আমি একটু মাহবুব কায়সারের কাছে আসতে চাই। একটি বিষয় আমি একটু দেখছি যে বেশ মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, যে কেউ কেউ বলছেন যে না, বাংলাদেশ এই যে এক ধরনের সাহসী পদক্ষেপ নিয়েছে, সরকার তার জনগণের কথা চিন্তা করে বৃহত্তর স্বার্থে দূরদর্শী চিন্তা থেকে এক ধরনের সিদ্ধান্ত নিয়েছে। সরকার নিশ্চয়ই তার জনগণকে ঝুঁকির জায়গায় ঠেলে দিতে পারে না, এটি পরিষ্কার। আমি কিন্তু এই যে সাধারণের মধ্যে কিংবা ক্রিকেট প্রেমীদের মধ্যে বা এই যে ক্রিকেটের যে সাংবাদিক যারা আছেন এদের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বলছেন যে না, এটা খেলতে যাওয়াটাই উচিত ছিল, কেউ কেউ বলছেন সার্বভৌমত্ব। এই জায়গাটা আমাদের সমস্যাটা কোথায় হচ্ছে আসলে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাকে। যে কথাটি এখানে আছে খুবই আলোচিত, যে ক্রিকেট একটা ঝুঁকির মধ্যে পড়েছে। দেখুন, আসলে আজাদ ভাই যেভাবে বলেছেন অত্যন্ত চমৎকারভাবে, যে বাংলাদেশ হচ্ছে ভারতের পরে ক্রিকেটের বৃহত্তম বাজার। কেন এটা বলছি? কারণ এদেশের আমাদের তো আসলে আনন্দের উপলক্ষ খুব বেশি নাই। আমরা ক্রিকেটাররাই আমাদেরকে এদেশের একটা জাতিকে এটি আনন্দের একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করেছে। এখন যেই ইস্যুতে আইসিসি আমাদের এই দাবিটাকে মানে ভ্যালিড বলে নাই, তারা ইনভ্যালিড করে দিল, আমলেই নিল না। এবং এটাই যেভাবে আজাদ ভাই আর ভালো বলতে পারবেন, যে যেই ভোটাভুটির প্রক্রিয়াতে গেলেন, এটা ভোটাভুটির প্রক্রিয়া অবশ্যই গণতান্ত্রিক, কিন্তু এবং এটা পত্রপাঠ বিদায় হওয়ার মতো আমরা কোনো আসলে পাত্তাই পেলাম না। তো কিন্তু আমাদের উপদেষ্টা মহোদয় যে কথাটি বলেছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আসলে সুবিচার পাই নাই। তবে পাশাপাশি এটাও ঠিক যে বাংলাদেশ তো ক্রিকেট থেকে ওই ওয়ার্ল্ড কাপ থেকে এখনও উইথড্র করে নাই, তারা আশায় আছে। যে কথাটি আপনি প্রশ্ন তুলেছেন যে নিরাপত্তা এবং সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি, দেখুন নিরাপত্তার কথা আপাতত বাদই দিলাম। ধরুন কোনো আক্রমণ হলো না, আমরা হাইপোথেটিক্যাল স্পেকুলেটিভ হলাম। ক্রিকেট আমি নিজে একজন, আমরা এখানে সবাই কম বেশি ক্রিকেট খেলেছি, আমরা ক্রিকেট টুকটাক বুঝি। খেলার মাঠে আপনি আপনার খেলোয়াড়দেরকে, দর্শক বা সাংবাদিক বা অন্যান্য সবাইকে আমি না হয় নিরাপত্তা দিলেনি, খেলার মাঠে আমাদের খেলোয়াড়রা খেলবে এরকম একটি ইনসিডেন্সের পরে মুস্তাফিজকে যেভাবে আমরা মানে খুব অন্যায়ভাবে একটা প্রেশারের মুখে মুস্তাফিজকে যেভাবে সরে আসতে হলো, এবং এটি খুবই অনৈতিকভাবে সরে আসতে হলো, এবং আমাদের সার্বিক তথ্য সোর্স বলছে এখানে নিরাপদ নাই, শিবসেনার উদাহরণ এখানে আসলো। এমত অবস্থায় খেলোয়াড়রা কি খেলতে পারবে? দর্শকদেরকে সেই কথাও বুঝতে হবে।
আমি ধরে নিলাম একপাশে আলোচনার স্বার্থে সার্বভৌমত্বের কথা, ভারতের সাথে আমাদের যে ভূরাজনৈতিক যে সমস্যাগুলো যাচ্ছে সাম্প্রতিক সময়গুলোতে, সেগুলোর কথা একপাশে রাখলাম, কিন্তু খেলোয়াড়রা কি খেলতে পারবে? আমি মনে করি পারবে না। কারণ হচ্ছে এরকম মনস্তাত্ত্বিক চাপ নিয়ে কোনো খেলায় কোনো খেলোয়াড়রা মনোযোগ দিতে পারবে, এটি কোনো স্বাভাবিক ঘটনা নয়। এখন দর্শক শ্রোতা তাদের জায়গা থেকে কথা বলেন, আমরা তাদের প্রতি সিম্পাথাইজড। আমরা নিজেও তো খেলা দেখি, আমরা নিজেরাও তো খেলা পাগল মানুষ। আইসিসি হলে, আইসিসির ওয়ার্ল্ড কাপ হলে আমরা দেখতাম, কিন্তু আমরা মনে করি না যে এরকম বাস্তবতায়, এরকম সিচুয়েশনে, হ্যাঁ নিঃসন্দেহে এর পেছনে মানে ক্রিকেট ডিপ্লোমেসি আছে, এর পেছনে আরও রাজনীতি থাকতে পারে, সে বিষয়ে আমরা হয়তো কম বেশি বলতেই পারি। কিন্তু যেই জায়গাটা গুরুত্বপূর্ণ, নিরাপত্তা শুধু ব্যক্তির নয়, নিরাপত্তা শুধু সার্বিক পরিস্থিতি নয়, কিন্তু এখানে যেই ঘটনাটি ঘটেছে আমি মনে করি বাংলাদেশের স্ট্যান্ডটি অত্যন্ত যৌক্তিক। এবং এই জায়গাটাতে যদি আমরা ছাড় দিই, ধরুন আইসিসির মাধ্যমে এই ঘটনাটি শুধু যে এখানে নতুন ঘটেছে তা না, আমরা একটু পেছনে যদি যাই, বাংলাদেশের সাথে ভারতের ক্রিকেটীয় সম্পর্কটা কখনোই কি আমরা মানে স্মুথ এবং গণতান্ত্রিক দেখেছি? আমি একটা বাক্য যদি আপনার এটার সাথে যুক্ত করতে পারি, সেটি হলো যে এই যে ক্রিকেটের সমর্থক যারা আমাদের দেশে, সেটি হলো যে যে কোনো মূল্যে আমাকে ক্রিকেট খেলাই দেখতে হবে বা ক্রিকেট খেলে যেতে হবে, বা ডিগনিটির প্রশ্নে ক্রিকেটের সমর্থক যেমন আমি, তেমনি তো আমি বাংলাদেশের একজন নাগরিক। নিঃসন্দেহে সেই জায়গাতে আমার সভার্ন এবং সলিডারিটি এবং স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্ট, এগুলোর জায়গা কি আমরা একটু মিলিয়ে ফেলছি কিনা, আমরা কি আলাদা করতে পারছি? দেখুন, আসলে বাংলাদেশ রাষ্ট্র হিসাবে ভৌগোলিকভাবে হয়তো ছোট, কিন্তু আমাদের আত্মমর্যাদা, আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কিন্তু অনড় থাকতেই হবে। না, সার্বভৌমত্ব তো বড় দেশের বড় সার্বভৌমত্ব, আর ছোট দেশের ছোট সেটাই সার্বভৌমত্ব বলছি, নয়। সেটা ইকুয়াল। সেটি একটা আমার জন্য আমার সার্বভৌমত্ব যেই মানের, ভারতের জন্য ভারতের নাগরিকদের কাছে সার্বভৌমত্ব সেই একই অর্থ। কিন্তু আমরা যে জায়গাটাতে ভুল করছি, আসলে তাদেরকে একটা দ্বিমত হয়তো আসছে, আমি মনে করি না যে এটা খুব বড় দ্বিমত হওয়ার বিষয়। কারণ দেখুন, আসলে নিরাপত্তার ইস্যু তো আছেই, পাশাপাশি আমাদের মাথা উঁচু করে দাঁড়াবারও কিন্তু বিষয় আছে। নাকি এমন যে 17 বছরের এক ধরনের বাই প্র্যাকটিসিংয়ের কারণে আমাদের অনেকের মাথায় এই জিনিসটি পরিষ্কার নয়? সেটি হয়তো, কিন্তু অনেকটা আমরা এই খুব অনেয়ারে এই কথাটি খুব স্পষ্ট করে বলি যে যেই স্ট্যান্ডটা বাংলাদেশ নিয়েছে, দেখুন আমরাও খেলা পাগল মানুষ, কোনোভাবেই ভারতের এইখানে শুধু এটা কেবলই খেলা নয়, এর পেছনে আরও পেছনের গল্প আছে। সুতরাং ভারত হঠাৎ করে কেন আমাদের মুস্তাফিজকে সরিয়ে আসতে হবে? আমি আবারও আজাদ মজুমদারের কাছে আসতে যাব। আপনি জানেন ফকল্যান্ড দ্বীপ নিয়ে আর্জেন্টিনা ইংল্যান্ডের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব ছিল এক সময়। ভারত পাকিস্তান তো আছেই। সেইখানে এই যে নিজের দেশের যে ডিগনিটি, সার্বভৌমত্ব, এই জায়গাটিকে কিভাবে আসলে ব্যাখ্যা করা উচিত স্পোর্টস জার্নালিস্ট হিসেবেই? একজন সমর্থক আগে সমর্থক নাকি আগে তার দেশের নাগরিক? এই এক আর এর সাথে যুক্ত করে যেই পাকিস্তান কি খেলা বর্জন করবেন কিনা, এটার ইতিহাস নিশ্চয় আপনি জানেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে আপনার প্রশ্নটার যে প্রথম অংশটা সেটা বলি। স্পোর্টসের সাথে ন্যাশনালিজম খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি নিজে একটা বই লিখেছিলাম স্পোর্টস জার্নালিজমের উপর। সেখানেও আমি চেষ্টা করেছি এই সম্পর্কটাকে ব্যাখ্যা করতে। স্পোর্টসের সাথে ন্যাশনালিজমের সম্পর্ক আছে বলেই কিন্তু আপনি ন্যাশনাল টিমটাকেই বেশি ওন করেন। আপনি আমাদের ঘরোয়া ক্রিকেটেও কিন্তু নানা রকমের সমস্যা হয়। এই যে বিপিএল চলছে এখন, এই দল ওই দলের বিপক্ষে অভিযোগ করছে, কিন্তু সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি না, কারণ আমরা সেটা আমাদের কোনো জাতীয় কোনো ইস্যু না। কিন্তু ন্যাশনালিজম ইজ ভেরি ইন্টেগ্রাল পার্ট অফ স্পোর্টস। এটা সব খেলার ক্ষেত্রে সত্য, সব দেশের ক্ষেত্রেই সত্য। আপনাকে এইটা ইগনোর করার কোনো সুযোগ নেই। তবে ন্যাশনালিজমটা কারণে স্পোর্টস যাতে ক্ষতিগ্রস্ত না হয়, কোনো কারণে ন্যাশনালিজমটা এমনভাবে স্পোর্টসকে যেন গ্রাস না করে, যাতে করে স্পোর্টসের যে স্পোর্টিং স্পিরিট সেটা মূল্যহীন হয়ে গিয়ে উগ্র ন্যাশনালিজমটাই তাকে রিপ্লেস না করে, সেদিকে সবার মনোযোগী হওয়া উচিত। এটা আমি মনে করি যে স্পোর্টসের একটা স্বাভাবিক বিষয়। এখন আসেন আপনি পাকিস্তানের বিষয়টা। পাকিস্তান কি করবে সেটা তো তারা আসলে সিদ্ধান্ত নিতে পারবে। আমি এই বিষয়ে স্পেকুলেশন করা খুব কঠিন। তবে আমি যতটুকু জানি যে পাকিস্তানের 29 তারিখ থেকে অস্ট্রেলিয়ার সাথে একটা সিরিজ আছে, সেখানে তারা সেটার জন্য প্রিপারেশন নিচ্ছে এবং তাদের ওখান থেকে দুই রকমের আসলে সিদ্ধান্ত আসছে। তারা বয়কট করতে পারে, নাও করতে পারে, সেটা অ্যাকচুয়ালি একান্তই তাদের বিষয়। তারা বয়কট করলে বাংলাদেশের নিরাপত্তার ক্ষত বা বিশ্বকাপ না খেলার দুঃখটা কমে যাবে, এরকমটা ভাবার কোনো কারণ নেই।
আপনার বাংলাদেশ যদি বিশ্বকাপ না খেলতে পারে অবশ্যই একটা দুঃখবোধ বাংলাদেশের মানুষের মধ্যে থাকবে, ক্রীড়াপ্রেমীদের মধ্যে থাকবে। সেটা পাকিস্তান যদি একই সাথে বাংলাদেশের সাথে সমন্বিত জানি বয়কট করে, তারপরে সেই দুঃখবোধটা থাকবে। না, সেক্ষেত্রে এখন কি হ্যাঁ, আমি টি-টোয়েন্টি আপনাকে বিশ্বকাপটা চাপে পড়বে কিনা না, না, চাপে মার্কেটিং পড়বে এর না। দিক থেকে? মার্কেটিং এর দিক থেকে আইসিসি হয়তো চাপে পড়তে পারে, কিন্তু আপনি যদি নিরাপত্তাজনিত ইস্যু বলেন, দেখেন আমাদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে কারো কারো বেলায় কিছু হিপোক্রেসি আছে। আমি হিপোক্রেসিটা কোথায় আছে আমি আপনাকে বলি। 2012 সালে বাংলাদেশে পাকিস্তানে যখন ক্রিকেট টিম ক্রিকেট খেলাটা আস্তে আস্তে নর্মাল হয়ে আসছিল, তখন আমাদের দেশের ক্রিকেট বোর্ড সভাপতি, উনি তখন ডেসপারেট ছিলেন আইসিসি সভাপতি হওয়ার জন্য। এবং আইসিসি সভাপতি হওয়ার জন্য তিনি এতটাই ডেসপারেট ছিলেন যে পাকিস্তানের নিরাপত্তা ঝুঁকি সত্ত্বেও তিনি কমিটমেন্ট করে এসেছেন পাকিস্তানের সমর্থন পাওয়ার জন্য, যে বাংলাদেশ ক্রিকেট দলকে উনি পাকিস্তানে পাঠাবেন। এবং সব আয়োজন চূড়ান্ত হওয়ার পরে শেষ পর্যন্ত বাধ্য হয়ে বাংলাদেশের হাইকোর্টকে আদেশ দিতে হয়েছে যে না, বাংলাদেশে পাকিস্তানের নিরাপত্তার ঝুঁকি আছে এবং পাকিস্তানে বাংলাদেশ ক্রিকেট দল যেতে পারে না। এবং আদালতের আদেশের কারণে শেষ পর্যন্ত সেই সময় ক্রিকেট ম্যাচটা হয়নি। এই যে নিরাপত্তা ঝুঁকি আছে এবং শেষ পর্যন্ত বাংলাদেশের হাইকোর্টকে ইন্টারভেন করতে হচ্ছে। কেউ কিন্তু কেন বলেনি যে বাংলাদেশ পাকিস্তানে গেলে এক্সপোজার পেত, বাংলাদেশের কিছু আয় হতো, বাংলাদেশের একজন আইসিসি সভাপতি হতে পারত। কিন্তু এইগুলো সব বন্ধ হয়ে গেল কারণ বাংলাদেশের হাইকোর্ট একটা আদেশ দিয়েছে। কারণ হাইকোর্টে একটা রিট হয়েছে এবং হাইকোর্ট মনে করেছে যে হ্যাঁ, সত্যিই তো আসলে এই রিটটা যৌক্তিক এবং সেখানে বাংলাদেশের মানুষের নিরাপত্তা ঝুঁকি আছে। তো পাকিস্তানে সেই সময় নিরাপত্তা ঝুঁকির কারণে আমরা যদি আমাদের ক্রিকেট দলের পাকিস্তান সফরটা স্টপ করে দিতে পারি, তাহলে কেন ভারতে পারবো না? আমাদের দলের নিরাপত্তা ঝুঁকি বিশ্বের যে কোনো জায়গাতে, যে কোনো দেশেই হোক, সে আমার শত্রু হোক, মিত্র হোক, বন্ধু হোক, যাই হোক, আমার নিরাপত্তা এটা নন নেগোশিয়েবল একটা জিনিস। এটা নিয়ে আলোচনারই কোনো সুযোগ নেই। যদি একজন খেলোয়াড়েরও নিরাপত্তা ঝুঁকি থাকে, যদি একজন দর্শকেরও নিরাপত্তা ঝুঁকি থাকে, তাহলেও সেখানে আমাদের সরকারকে এ বিষয়ে ভাবতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত নিরাপদ বোধ না করবে, ততক্ষণ পর্যন্ত কেউ গায়ের জোরে তো বাংলাদেশকে এখানে নিরাপদ বোধ করাতে পারবে না। আমি ফিরবো, একটি ছোট্ট বিরতি নেব। তো বিরতির আগে প্রশ্ন দুটি রেখে যাই। সেটি হলো যে গেল কয়েকদিনে আমরা একের পর এক অনুষ্ঠান দেখছি দিল্লিতে, ভারতে। ভারত থেকে হাসান মাহমুদ সাবেক সরকারের ফ্যাসিস্ট হিসেবে যেই সরকারের পতন ঘটেছে সেই সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি সাক্ষাৎকারে আসলেন, নওফেল চৌধুরী আসলেন এবং সব শেষ সজীবদের জয় এসেছেন। এবং শুনছি আজকে অর্থাৎ এই শুক্রবারে সেখানে একটি অনুষ্ঠান হবে যেখানে শেখ হাসিনাও আসবেন। এই বিষয়গুলো নিয়ে আলোচনা আসবো, তবে ছোট একটি বিরতির পরে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, আসছি 1 মিনিট পরে। আবার স্বাগত ইসলামী মির্জাপুর 0 আওয়ারে। মাহবুব কায়সার, আপনার কাছে আসতে চাই। Sajib was a joy son of deposed Prime Minister Sheikh Hasina has said his mother had already planned to step away from politics, describing her removal from power as in a sense the end of the Hasina era. এটি আল জাজিরার সাথে সজীব ওয়াজেদ জয়ের যে সাক্ষাৎকারের একটি লাইন শোনালাম। এর আগে হাসান মাহমুদ আসলেন, তার আগে নওফেল চৌধুরী তিনিও ইন্টারভিউ দিলেন। এবং আমরা শুনছি যে ফরেন করেসপন্ডেন্স ক্লাব অফ সাউথ এশিয়া, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ প্রেস ক্লাব, মানে দুইটা সাংবাদিক সংগঠনের আয়োজনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকে শুক্রবার দিল্লিতে। এই অনুষ্ঠানে হয়তোবা শেখ হাসিনা নিজেই যুক্ত হবেন। এই জায়গাটিতে আসলে কি ভারত বাংলাদেশকে আসলে ঠিক নির্বাচনের আগে সম্পর্কের জায়গায় যেই শেখ হাসিনাকে এখানে মৃত্যুদণ্ড প্রাপ্ত এবং তিনি পতিত, তাকে পতন ঘটিয়েছে জনগণ গণ অভ্যুত্থানের মাধ্যমে, সেই আসামিকে নিয়ে তারা এই ধরনের কাজগুলো করছে কেন? ধন্যবাদ। আগের আলোচনার সাথে যদি একটু মিলিয়ে বলি, সেটি হচ্ছে, দেখুন, সব কিছু নির্বাচন কেন্দ্রিক। আসলে আমাদের বাংলাদেশে একটি স্বাধীন অবাধ নির্বাচন হতে যাচ্ছে এবং আমরা আশা করছি 12 তারিখে অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা একটি আনন্দ ঘন পরিবেশে বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় পরে নির্বাচনে ভোট দেবে। একটা প্রজন্ম এদেশে ভোটই দিতে পারে নাই, যাদের বয়স এখন 17, 18, 20, তারা ভোট দেয় নাই, তারা জানেই না গণতন্ত্র কী, ভোট কী, নির্বাচন কী, এগুলো কিছু জানে না। এমত অবস্থায় একটি সুন্দর পরিবেশে নির্বাচন হোক, এটি
আমরা আশা করি, জনগণ হিসেবে আমরা আশা করি, নাগরিক হিসেবে আমরা আশা করি, কিন্তু আমাদের সব আশা যে সবার জন্য মনোভূত হবে এমন নয়। ভারতের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের যে অর্থনৈতিক, রাজনৈতিক এবং ভূরাজনৈতিক সম্পর্ক, সেই সম্পর্কটি দুটো স্বাধীন দেশের সম্পর্কের যে মানদণ্ড, সেই মানদণ্ডে মানে সুন্দর ছিল না, কারণ সেই মানদণ্ডে উন্নীত ছিল না। এই কথাটাই এইভাবে বলছি যে দেখুন, ফ্যাসিস্ট সরকার যেটি গেল, শেখ হাসিনা সরকার, সেই সরকারের যে পররাষ্ট্র নীতি যে এবং তাদের যে দৃষ্টিভঙ্গি, এই ভারতকে এখানে মার্কেট দেওয়ার ক্ষেত্রে, রাজনীতিতে ইন্টারফেয়ার করার ক্ষেত্রে, ভোটে ইন্টারফেয়ার করার ক্ষেত্রে আমরা যে নির্লজ্জতার পরিচয় দিতে দেখেছি, এবং সেই সময়ে যে আমরা ভারতমুখী যেই রাজনীতিটা করতে দেখেছি। আমি ভারতের বিরোধী দেখুন, নেইবার রাষ্ট্র হিসেবে সবারই কিন্তু কথা বলবার অধিকার আছে, স্বাধীন সার্বভৌম থাকার অধিকার আছে। সুতরাং আমরা ভারতের বিরোধিতা করতে চাই না, আবার ভারতের তোষামুদিও করতে চাই না। একটা উইন উইন সিচুয়েশন আমাদের থাকতে হবে, এটি স্বাধীন রাষ্ট্রের একটা বড় বৈশিষ্ট্য। কিন্তু আমরা বিগত সময়গুলোতে সেটা দেখিনি। এখন ভারতের যে সরকার এখন এই মুহূর্তে আছে, দেখুন, ক্রিকেটকে আমি একটু আগে বলছিলাম যে ক্রিকেট শুধু ক্রিকেটের কারণেই কেবলই মুস্তাফিজকে বিচ্ছিন্ন এটি আইসিসির বলছে যে এটি শর্তের সাথে মেলে না, তাই নিরাপত্তা ইস্যুতে গুরুত্বপূর্ণ নয় বাংলাদেশের জন্য, তারা এখানে খেলতে হবে। এটা শুধু এরকম নয়, আমি মনে করি পুরো জিনিসটা একই চক্রে বাঁধা, এবং ভারতকে একটি স্বাধীন রাষ্ট্রের, নেইবার রাষ্ট্রের সম্মান, তার অধিকার, সেটি তাকে বুঝতে হবে এবং সেই অধিকার দিতে হবে। এখানে বিগ ব্রাদার সিনড্রোম দেখালে হবে না। সময় এখন এসছে যে বাংলাদেশের মানুষ ভবিষ্যৎ, তার ভবিষ্যৎ কীভাবে নির্ধারণ করবে। সে কি মাথা উঁচু করে দাঁড়াবে, নাকি সে আসলে এভাবেই তোষণ করে করে অথবা অধীনস্থতা মেনে নিয়েই তাকে সে রাজনীতিটা করবে, সে তার দেশটাকে চালাবে। ভারতের যেই মিডিয়াতে যে কথাটি এসছে, দেখুন, শেখ হাসিনা বাংলাদেশের আদালতে মানে প্রাপ্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এখন এরকম একটি আসামিকে আশ্রয় প্রশ্রয় দেওয়া কিংবা তাকে ফেরত না দেওয়ার চেষ্টা করা, ইভেন সেটি তো আছেই, এর পাশাপাশি এখন আপনারা পত্রিকার মাধ্যমে জানলাম যে তিনি সেখানে আবার বক্তৃতা দেবেন বলে শুনেছি। এই জায়গাটায় আমরা মনে করি যে বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে খুব স্পষ্ট বার্তা যাওয়া উচিত, এবং এই বিষয়ে আসলে ব্যাখ্যা যাওয়া উচিত বলে আমরা মনে করি। আপনারা কি এই ধরনের কোনো খবর পেয়েছেন কিনা? আমরা যেটা জানতে পারছি যে এই যে তিনজন সজীবদের জয়, হাসান মাহমুদ এবং নফল চৌধুরী, তিনজনই ফিজিটিভ, তারা বক্তব্য রাখলেন এবং ওপেন মিডিয়ায় কথা বললেন, এবং এখানে ভারতীয় কর্তৃপক্ষের সহযোগিতা স্পষ্ট দেখা গেল, এবং একই সঙ্গে আমরা যেটি শুনতে পাচ্ছি যে শেখ হাসিনাও আসবেন। এই জায়গাতে সরকারের অবস্থান কী? সরকারের অবস্থান তো পরিষ্কার। সরকার তো এর আগে এইসব বিষয়ে অনেকবার প্রতিবাদ করেছে এবং ভারত সরকারকে জানিয়েছে, কিন্তু এবং আমাদের সরকার সবসময় ভারতের সাথে সুন্দর সম্পর্ক চায়। আমরা মনে করি ভারত আমাদের অন্যতম বৃহৎ প্রতিবেশী, তাদের সাথে আমাদের দীর্ঘ সীমান্ত আছে, তাদের সাথে আমাদের বড় একটা বাণিজ্যিক সম্পর্ক আছে, এবং দীর্ঘদিনের একটা কালচারাল কানেকশন আছে। তো এরকম একটা প্রতিবেশীর সাথে আমরা তো সবসময় সুসম্পর্ক চাইবো, কিন্তু সুসম্পর্ক শুধু বাংলাদেশ চাইলে তো হবে না, সুসম্পর্কটা তো অ্যাকচুয়ালি দুই পক্ষ থেকে চাইতে হবে। ভারতের পক্ষে যদি কোনো রাজনৈতিক কারণে কোনো সমস্যা হয়েও থাকে, সেগুলো কূটনীতিক উপায়ে সেগুলো মিটমাট করার জন্য দুই পক্ষকেই তো আগে আসতে হয়। এটাকে ডিএসকেলেট করার জন্য ভারতকেই উদ্যোগী হতে হবে এসব ক্ষেত্রে। যেহেতু আপনার যেমন ক্রিকেটের ক্ষেত্রে সমস্যাটা ভারত তৈরি করেছে, এই যে এই লোকগুলা সংবাদ সম্মেলন করছে ভারতে বসেই এবং বাংলাদেশের বিপক্ষে উস্কানি দিচ্ছে, এদেরকে উস্কানি থেকে নিবৃত্ত রাখার জন্য বাংলাদেশ সরকার এর আগে অনুরোধ করেছে, এবং ভারত যদি আসলে সত্যিকার অর্থেই বাংলাদেশের সাথে আন্তরিক এবং সুসম্পর্ক চায়, তাহলে এই ধরনের সুযোগ বা বাংলাদেশে ক্রিমিনাল অফেন্সের জন্য যারা অ্যাকিউজড বা ওয়ান্টেড বাই বাংলাদেশ কোর্ট, এরকম কাউকে তারা যদি কোনো ধরনের পাবলিক ফাংশনে অ্যাটেন্ড করতে দেয়, তাহলে তো আসলে সেটা সম্পর্ককে এফেক্ট করবেই, এটা খুবই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে এটা প্রতিবাদ জানানো হয়েছে, আনুষ্ঠানিকভাবে কথা বলা হয়েছে, অনানুষ্ঠানিকভাবে কথা বলা হয়েছে। এখন এটা আসলে ভারতের দায়িত্ব, ভারত এগুলো কতটা আমলে নেবে, কারণ ভারত এটা যত দ্রুত আমলে নেবে এবং এই ইস্যুগুলো অ্যাড্রেস করবে, আমরা মনে করি যে ভারতের সাথে বাংলাদেশের একটা সুষ্ঠু এবং সুন্দর স্বাভাবিক সম্পর্ক গড়ে উঠবে, যেটা আমাদের সবার প্রত্যাশা। মাহবুব কায়সার, আপনার কাছে আসি। সেটি হলো যে কথাটি বলছিলেন যে ভারতের সঙ্গে তার কোন কোন প্রতিবেশীর ভালো সম্পর্ক রয়েছে, এই জায়গাটি যদি আপনি একটু বলেন। আর এই যে বাংলাদেশের সঙ্গে এই ধরনের আচরণ, এটি কি ভারতকে সুপার পাওয়ার
হিসেবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে, নাকি আসলে সেই জায়গাটিতে খর্ব করবে? একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে ভারতের যে সে তো সুপার পাওয়ার হতে হতে চায়, চায়, সে সুপার সুপার পাওয়ার হতে হতে চায়। চায়, কিন্তু সুপার পাওয়ার হতে গেলে তো এই ঝগড়াঝাটি করে এই পারিপার্শ্বিক চারপাশের তার সবগুলো সীমানাকে সে সীমান্তকে সে বৈরী করে বা জনগণের সাথে দূরত্ব রেখে এই সুপার পাওয়ার হতে পারবে কিনা এটি আমার বরং সন্দেহ। আমরা যেটি দেখি যে ইউরোপিয়ান ইউনিয়ন যেমন যে প্রতিটি দেশই এক ধরনের পাওয়ার, right. এক ধরনের পাওয়ার, বাংলাদেশ এক ধরনের পাওয়ার হলে, নেপাল এক ধরনের পাওয়ার হলে, শ্রীলঙ্কা এক ধরনের পাওয়ার হলে, এবং সেই পাওয়ারটা যদি ভারতের সহযোগিতায় হয় তাহলে তো ভারতের পাওয়ার বাড়ে। এটি হলো জেনারেল থিওরি। কিন্তু হ্যাঁ, একদমই উল্টো করছে ভারতের ক্ষেত্রে। দেখুন, ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক মানে অনেক বছর ধরে খারাপ, এবং একটি কথা খুব গুরুত্বপূর্ণ যে ভারতের সাথে যে 6-7টি দেশের প্রায় অলমোস্ট সব দেশেরই সীমান্ত আছে, ছোট বড়, হয়তো কিছুটা মানে স্থল সীমান্ত, কিছুটা পাহাড়ি সীমান্ত। দেখুন, ভারতের সাথে চায়নার একটি বড় অংশ একটি আছে, সীমান্ত আছে। ভারত কিন্তু চায়নার ব্যাপারে সে ব্যাপারে কথা বলছে না, সেখানে সে নত জানু। পাকিস্তানের সাথে তার সম্পর্ক দীর্ঘদিন ধরে রাজনৈতিক, অর্থনৈতিক সব অর্থেই বৈরিতা, কিন্তু পাকিস্তানের সীমান্তে কিন্তু সত্যিকার অর্থে ভারত খুব বেশি আক্রমণাত্মক না, ইভেন নেপালের সাথেও না। তো বাংলাদেশের সাথে যেই জায়গাটা হচ্ছে, আমরা মনে করি যে আমাদের এখানে কিছুটা ইতিহাসে আমাদের দায় আছে। আমরা হ্যাঁ, নিঃসন্দেহে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সব জায়গায় ভারতের এক ধরনের অন্তর্ভুক্তি ছিল এবং এক ধরনের কি বলবো যোগাযোগ ছিল এবং সহযোগিতা ছিল, সেটি অস্বীকার করবার সুযোগ নেই। কিন্তু এই সহযোগিতা পরবর্তীতে আমি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের ক্ষেত্রে খবরদারি করা, দাদাগিরি করার জন্য মানে একমাত্র মাধ্যম বা একমাত্র উপায় হবে, এটা আমরা মনে করি না। আমরা মনে করি দেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়েছে, এখন আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে এবং আমাদেরকে সত্যটা মানে স্পেড টু স্পেড কথা বলতে হবে। হ্যাঁ, এটি ঠিক যে বাংলাদেশের সাথে ভারতের যে অর্থনৈতিক সম্পর্ক, সেখানে ব্যালেন্স অফ পেমেন্টে অনেক গ্যাপ আছে। বাংলাদেশ ছোট রাষ্ট্র, সেই হিসেবে অর্থনীতিটা ছোট, ভারত বড় রাষ্ট্র, অর্থনীতিটা বড়। কিন্তু আপনি এই জায়গাটা যদি ইকুইটেবল রিলেশনশিপ তৈরি না করেন, তাহলে কিন্তু আজকে একটা কালকে আরেকটা, এভাবে প্রতিদিন কিন্তু আপনার উপর নতুন করে খড়ক তার তৈরি হবে এবং নতুন বৈষম্য তৈরি হবে। এই জায়গাটাতে কোনো একটা জায়গায় থামতে হবে, আদারওয়াইজ এটি দীর্ঘদিন কন্টিনিউ করলে আপনি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারবেন। কিন্তু ভারত তো বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে চিন্তা করছে। এখন তারা বলতে যাচ্ছে যে বাংলাদেশে একটি মৌলবাদী সরকার ক্ষমতায়। ভারতে কি সরকার ক্ষমতায়? ভারতে কি মৌলহীন সরকার ক্ষমতায়? ভারতেও তো মৌলবাদী সরকার ক্ষমতায়, হিন্দুত্ববাদী সরকার, হিন্দুত্ববাদী সরকার, ধর্মীয় মৌলবাদী সরকার, এবং তাদের হিন্দুত্ববাদটা ওপেন। তারা সো তারা নিজেদেরকে আসলে নিজেদের দিকটা না দেখে, বাংলাদেশে তো একটা এই মুহূর্তে একটা অন্তর্বর্তীকালীন সরকার যার আসলে কোনো রাজনৈতিক দলই নেই, যে সবগুলো রাজনৈতিক দলের সমর্থন নিয়ে যে রাষ্ট্র পরিচালনা করছে এবং গণতান্ত্রিক উত্তরণের জন্য এই সরকারটা কাজ করছে। একটা নির্বাচন হবে আমরা আশা করছি সামনে, সেখানে আমাদের দেশের জনগণ যাকে বেছে নেয় তার কাছে রাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর করবে। আমি ছোট্ট একটা বিরতিতে যাব, তো বিরতিতে যাওয়ার আগে প্রশ্ন রেখে যাই যে এই যে কর্মকাণ্ডগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এই আইসিসির বিষয়টি হোক আর এই যে একের পর এক আওয়ামী লীগের নেতাদের নিয়ে সংবাদ সম্মেলন, এগুলো কি বাংলাদেশের এই নির্বাচনকে এবং বাংলাদেশের সরকার এবং সব কিছু মিলে এক ধরনের চাপ প্রয়োগ কিনা, এবং নির্বাচনে এর উপরে কোনো শঙ্কা আশঙ্কা বোধ করছেন কিনা, সেই প্রশ্নটি থাকবে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি অল্প কিছুক্ষণ পরে। আবার স্বাগত ইস্পানি মির্জাপুর জিরো আওয়ারে। আজাদ মজুমদার, আমি আপনার কাছে আসতে চাই, সেটি হলো যে আইন শৃঙ্খলা নিয়ে যথেষ্ট শঙ্কা রয়েছে, আবার সরকার বলছে যে এটি সেইভাবে প্ল্যানিং করা হয়েছে যে সেটিকে ঠিক করা হবে, এবং এই নির্বাচন নিয়ে যেমন আশা আকাঙ্ক্ষা শুরু হয়েছে, এই বা আজকের থেকেই প্রচারণা শুরু হলো, এবং একইভাবে এই যে ভারতে এই ধরনের ঘটনা, এই জায়গাগুলো এই নির্বাচনকে প্রভাবিত করবে কিনা, কিভাবে প্রভাব মুক্ত রাখবে সরকার? প্রথমত আপনার যে প্রশ্নের যে প্রথম কয়েকটা অংশ, আসলে উত্তরটা সেখানে আছে। আপনি বলেছেন আইন শৃঙ্খলা নিয়ে শঙ্কা, অবশ্যই শঙ্কা আছে। তারপর বলেছেন পরিকল্পনা, শঙ্কা আছে দেখে পরিকল্পনাটা হচ্ছে। শঙ্কা না থাকলে তো মানে পরিকল্পনাটা আরও হয়তো বা
স্লথ গতিতে এগোতো। সংখ্যা আছে দেখেই মানে পরিকল্পনা করে এই সংখ্যাটা কীভাবে মিটিগেট করা যায় সেই চেষ্টাটা করা হচ্ছে। এবং আপনি নিজেই বলেছেন যে এক ধরনের উৎসাহ, উদ্দীপনা, উৎসবের কথা। এখন ভারতের কথা বারবার আসছে এই কারণেই যে ভারতের কিছু কিছু কর্মকাণ্ডের ফলে দেশের মানুষের মধ্যে এক ধরনের দুশ্চিন্তা তৈরি হয়েছে যে এই কর্মকাণ্ডগুলো আসলেই কি উস্কানিমূলক কিনা, বা বাংলাদেশে নির্বাচন ব্যাহত করার মতো যথেষ্ট সিরিয়াস কিনা, এবং সেটা আপনার প্রশ্নেই উঠে এসেছে। আমরা মনে করি যে আশা করি যে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষায় ভারত শেষ পর্যন্ত বাধা হয়ে দাঁড়াবে না, বা কোনো বাধা বা বিঘ্ন সৃষ্টি করবে না। কারণ সেটা সৃষ্টি করলে দীর্ঘমেয়াদে বাংলাদেশ আর ভারতের মানুষের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা থাকে। আমরা চাই ভারতের মানুষের সাথে, ভারতের রাষ্ট্রের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পিপল টু পিপল রিলেশনশিপ। এবং এই জন্য আমাদের দেশের পিপলের যে স্পাইরেশন, সেটাকে ভারতকে রেসপেক্ট করতে হবে। আমাদের দেশের পিপলের যে স্পাইরেশন এই মুহূর্তে, সেটা হচ্ছে একটা সুন্দর সুষ্ঠু ভোট, এবং যাতে তারা ভোট দিতে পারে এবং তাদের নির্বাচিত প্রতিনিধির হাতে তারা রাষ্ট্রের দায়িত্ব তুলে দিতে পারে। এবং এই স্পাইরেশনের পথে বা এই স্পাইরেশনটা ফুলফিল করার ক্ষেত্রে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে অবশ্যই মানুষের তার প্রতি একটা ক্ষোভ সৃষ্টি হবে। আমরা চাই না ভারত বা অন্য কেউ এ ধরনের কোনো ক্ষোভ এমন কোনো কিছু করুক যাতে আমাদের দেশের মানুষের যে নির্বাচনে ভোট দেওয়ার আকাঙ্ক্ষাটা। অনেকে বলছেন যে সীমান্ত কিছুটা অরক্ষিত, এবং অনেকে আশঙ্কা করছেন যে বিপুল সংখ্যক অস্ত্র আসছে কিনা তার প্রমাণ আছে কিনা আমি জানি না, কিন্তু এরকম অনেকের ধারণা যেটি নির্বাচনকে বানচাল করতে পারে বা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে। জি দেখুন, আসলে আশঙ্কা আছে বা নেই এই বিতর্কে যাওয়া দরকার নাই। পাওয়ার রিলেশনশিপটা এমন, দুটো দেশের মধ্যে সম্পর্কটা যখন কিছুটাও মানে বৈরী থাকে বা কিছুটা অস্থিরতা থাকে, তখন সেখানে একটা আশঙ্কা থাকেই। নির্বাচনের ক্ষেত্রেও তাই। নির্বাচন মানে কি? নির্বাচন মানে হচ্ছে একটা কম্পিটিটিভ এক্সামের মতো। আপনি কম্পিটিশন করবেন, কম্পিটিশন করে একদল ক্ষমতা যাবেন। ক্ষমতা যাওয়ার যে প্রক্রিয়া, সেটি তো নির্বাচন। তো বাংলাদেশে এখন যে দুটি প্রধান ধারার সাথে নির্বাচনটা হচ্ছে, জামাত সাথে বিএনপি, জামাত নেতৃত্বাধীন জোটের সাথে বিএনপি নেতৃত্বাধীন জোট, বেসিক্যালি এই দুটোর মধ্যেই হয়তো কম্পিটিশনটা হবে। সুতরাং এখানে একটি মানে কম্পিটিটিভ প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন হবে, এবং এই নির্বাচনে ক্ষমতা যাওয়ার যে চেষ্টা, সেই চেষ্টার মধ্যেও কিন্তু এক ধরনের অস্থিরতা ইন্টারনালি তৈরি হবে। প্রশ্নটা হচ্ছে এই আশঙ্কা নাই এটা না বলে, বরং আশঙ্কা যতটুকু আছে সেটিকে মিটিগেট করবার ক্ষেত্রে মেজারমেন্ট আমি কী নিচ্ছি, সেটা ইন্টারনালি হোক এক্সটার্নালি হোক। সীমান্তের কথাটা খুব স্পষ্ট করে আমি যদি বলি, তাহলে সীমান্তের বিষয়ে আসলে আমাদের নির্বাচন তফসিল ঘোষণার জন্য ওয়েট করা দরকার ছিল না। আমরা এই সরকার, আমরা মনে করি যে একজন অবজারভার হিসাবে, নাগরিক হিসাবে, যে সীমান্ত নিয়ে যেহেতু ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই আসলে ভারতের সাথে আমাদের একটু সাবধানতা অবলম্বন করা উচিত। এখন নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্র আসবে কি আসবে না সেটির জন্য যদি ধরা পড়ে তারপরে আমি উদ্যোগ নেব, বিষয়টা এরকম নয়। সীমান্ত এখনই স্ট্রংলি সিল করা উচিত বলে আমরা মনে করি। আর ইন্টারনালি বাংলাদেশে অস্ত্র শুধু বাইরে থেকে আসতে হবে কেন, ইন্টারনালিও তো বাংলাদেশে এই নির্বাচন, আমাদের এই যে জুলাই গণ অভ্যুত্থানের পরে যে অস্ত্রগুলো লুট হয়ে গেল, সেগুলো তো উদ্ধার হয়নি। এবং আমাদের বাংলাদেশের বিগত সময়গুলোতে যে সুষ্ঠু নির্বাচন যেগুলো হলো, যে 4টা প্রধান নির্বাচন, সেই নির্বাচনের আগে আমরা সবাই দেখেছি যে নির্বাচন কমিশন যেই কাজটি করে, এসেই প্রথমে বাজার থেকে অবৈধ এবং ইভেন বৈধ অস্ত্রগুলো জমা রাখার চেষ্টা করে। তো সেই উদ্যোগগুলো একটু কম চোখে পড়ছে। আমরা মনে করি এখনও সময় আছে যে নির্বাচনের পরিবেশটাকে উন্নত করবার ক্ষেত্রে, ক্রেডিবল করবার ক্ষেত্রে, মানুষকে আস্থায় আনার ক্ষেত্রে, জনগণকে আস্থায় আনার ক্ষেত্রে, ভোটারদেরকে আস্থায় আনার ক্ষেত্রে সরকার মানে এই জায়গাটায় আরও স্ট্রং ভূমিকা পালন করবে, এবং খুব শক্তিশালীভাবে ইন্টারনাল এবং এক্সটার্নাল এই সীমান্ত বলি অথবা বিতর্কের অস্ত্রগুলো বলি, এগুলো যেন কোনোভাবেই মিসইউজ হতে না পারে, এবং মানুষের জনমনে যেন ভয় ত্রাস তৈরি হতে না পারে, সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে। তবে আশঙ্কা আছে, এটি মেনে নিয়েই পরিকল্পনা গ্রহণ করতে এবং শক্তিশালী পরিকল্পনা গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে মানে স্বরাষ্ট্র সচিব একটি কথা বললেন, আমরা শুনলাম যে এই ভোটে ব্যালট বাক্স ছিনতাই করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এবার ব্যালট ছিনতাই অসম্ভব, এটি তিনি কি বুঝে বলেছেন জানি না, কিন্তু একই সঙ্গে আবার কয়েকদিন আগে একটি কথা বলেছেন যে লুট হওয়া অস্ত্র এই নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না, বা এই নির্বাচনে সেটি ব্যবহৃত হবে না।
এগুলো সবই এক্সপেকটেশনটা তৈরি হয় যখন কনফিডেন্সটা ভালো থাকে। তো উনি যেহেতু এই প্রক্রিয়াগুলোর সাথে সম্পৃক্ত, সেই দৃষ্টিকোণ ভঙ্গি থেকে উনি বলে থাকতে পারেন। আপনার কী পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছিল উঠাওয়া, সেটা হিসাব কিন্তু আমরা গতকালও প্রেস কনফারেন্সে দিয়েছি। এবং নির্বাচনের জন্য যাতে ব্যালট বাক্স ছিনতাই সহ অন্য কোনো অনিয়ম যাতে নির্বাচনে না হয়, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কত সদস্য কোন ধরনের কেন্দ্রে কীভাবে নিয়োজিত থাকবে তার একটা আউটলাইনও কিন্তু সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমাদের স্বরাষ্ট্র সচিব উনি হয়তো মনে করেছেন যে এই ব্যবস্থাগুলো যেগুলো সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এগুলো যদি কার্যকরভাবে অ্যাপ্লাই করা যায় তাহলে হয়তোবা নির্বাচনে এই যেই ধরনের আশঙ্কাগুলোর কথা আমরা মনে করছি সেগুলো হয়তোবা বাস্তবে রূপ নিতে পারবে না। একটি বিষয় আমি জানি না, আপনি প্রেস সচিবের সাথে কথা বলবো, সেটি হলো যে আজকে মার্কিন রাষ্ট্রদূত দেখা করেছেন নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে এবং তিনি বলেছেন যে গণতান্ত্রিক রূপান্তরে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। এবং একই সঙ্গে আরেকটি বিষয় বলি, সেটি হলো যে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জুলাই গণঅভ্যুত্থানের সময় অন্তত 1400 নিহত হওয়ার এই বিষয়টি উঠে আসে এবং শেখ হাসিনাকে ন্যায় বিচার প্রতিষ্ঠায় তাকে ফিরিয়ে দিতে জাতিসংঘ মহাসচিব ভারত সরকারের প্রতি আহ্বান জানাবেন কিনা এই প্রশ্নটি করা হয়। এবং জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক বলেন জবাবদিহিতা নিশ্চিতের উপর গুরুত্ব দেন। এবং এই জায়গাটিকে আপনারা কতটুকু অ্যাড্রেস করলেন? দেখেন, প্রথমত নির্বাচনে বা গণতান্ত্রিক উত্তরণে মার্কিন যুক্তরাষ্ট্র সহ আমাদের যেসব বন্ধুরাষ্ট্র আমাদের পাশে থাকবে সবাইকে স্বাগতম। কারণ আমরা তো চাই আমরা সবার সাথে মিলেমিশে রুটিন সাক্ষাৎ ছিল বা আলাদা করে কিছু বলা না হয়েছে? রুটিন। দেখেন, নতুন মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে এসেছেন আজকে 11 দিন। ওনার একটা পরিচিতিরও বিষয় আছে। উনি সংশ্লিষ্ট অনেকের সাথে, যাদের সাথে তার কাজ করতে হবে বা কাজ করতে হচ্ছে এখন, যেহেতু এখন একটা নির্বাচনের সময়, আপনার যদিও সরকারের হাতে অল্প সময়টা আছে কিন্তু এই সময়টা প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো এরকম সময়ে সরকারের গুরুত্বপূর্ণ যারা ব্যক্তি আছেন তার সাথে উনি সাক্ষাৎ করতে চাইবেন, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই তিনি তাদের সাথে দেখা করছেন। এবং আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার সাথে ওনার কিন্তু ওনার যেদিন বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে রাষ্ট্রদূত নিযুক্ত হওয়ার জন্য শপথ গ্রহণ করেন, সেখানেও কিন্তু আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উপস্থিত ছিলেন। তার মানে একেবারেই কমপ্লিটলি স্ট্রেঞ্জার নন তারা পরস্পরের কাছে। তো সেখানে নিশ্চয়ই তাদের মধ্যে কিছু কথাবার্তা হয়েছে, সেই কথাবার্তাগুলোর ফলো আপও জরুরি। এবং যেহেতু নির্বাচন সামনে, এই ফলো আপগুলো যদি না হয় তাহলে আমরা মার্কিনীদের যে ধরনের সহযোগিতা আমরা প্রত্যাশা করছি, শুধুমাত্র নির্বাচনের সহযোগিতা তা না, তাদের সাথে আমাদের একটা টেরিফ নেগোসিয়েশন অনগোয়িং, একটা এগ্রিমেন্ট পেন্ডিং। এবং এই পেন্ডিং এগ্রিমেন্টটা জন্য নেগোসিয়েশনের কাজটা করেছেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিজে। উনি নেতৃত্ব দিয়েছেন বিকজ উনি একসময় আংটারে ছিলেন, সেইখান থেকে তার কিছু এক্সপিরিয়েন্স ছিল এবং সেই এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়ে উনি এই নেতৃত্বটা, এই নেগোসিয়েশনটাতে বাংলাদেশকে লিড দিয়েছেন। সো এরকম একটা যখন সিচুয়েশন, তখন তাদের মধ্যে তো দেখা সাক্ষাৎ হতে পারে এবং হওয়াটাই খুব স্বাভাবিক। আর জাতিসংঘের এই বিষয়টিকে ঠিক এই মুহূর্তে ভারতের কাছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য সেখানে একজন সাংবাদিক জানতে চেয়েছেন, জাতিসংঘের কাছে কি সরকারিভাবে আপনারা আবারও আহ্বান জানাবেন কিনা? দেখেন, আমাদের এই জুলাই হত্যাকাণ্ডের যে তদন্ত, সেটা কিন্তু জাতিসংঘের তত্ত্বাবধানেই হয়েছে এবং জাতিসংঘের তত্ত্বাবধানেই আপনার এই তদন্তে কার কি ভূমিকা ছিল এই সময়ে যে হত্যাকাণ্ড সেটা ফুটে উঠেছে। কিন্তু আজকে সজীব ওয়াজেদ জয় তিনি বলেছেন যে তার মা কিছু করেনি, এই তার মায়ের নির্দেশে কোনো হত্যা হয়নি। তিনি এ ধরনের কথা বলতেই পারেন, তিনি তার জায়গা থেকে বলেছেন, কিন্তু আমরা তো দেখেছি তদন্তে আসলে কার কি ভূমিকা ছিল। এবং এগুলো শুধু যে জাতিসংঘের তদন্তেই এই বিষয়গুলো উঠে এসেছে তা না, আন্তর্জাতিক বেশ কিছু গণমাধ্যম এ বিষয়ে প্রতিবেদন করেছে। বিবিসি এবং আল জাজিরার মতো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে আসলে এই হত্যাকাণ্ডে কার কী ভূমিকা ছিল সেটা স্পষ্ট করেছে মানুষের সামনে। সো এ বিষয়ে আর কোন সাক্ষাৎকারে কে কী দাবি করলেন সেটা নিয়ে আমরা
খুব বেশি চিন্তিত না হলেও চলে। আমি মাহবুব কায়েসের কাছে আসতে চাই, সেটি হলো যে জয়, সজীব ওয়াজেদ জয় বারবার আল জাজিরাকে আজকে ইন্টারভিউ বলছিল যে যেই অডিও ক্লিপ অর্থাৎ টেলিফোন কনভারসেশনের উপরে ইউএন আল জাজিরা এরা কাজ করেছে সেটি সঠিক নয়, সেটি ফুলফিল নয়। এবং এই যে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে এবং শেখ হাসিনার নির্দেশে হত্যাকাণ্ড, এটিও ঠিক নয়। এই জায়গাটি আন্তর্জাতিকভাবে কতটুকু গণ্য হবে বলে মনে হয় সজীব ওয়াজেদ জয়ের এই দাবি? না, এই দাবির ব্যাপারে ভাই একটু করে বলেছেন, আমি একটু এগিয়ে নিতে চাই। দেখুন, সজীব ওয়াজেদ জয় তার রাজনৈতিক যে অবস্থান, যে পরিবারের সন্তান তিনি, তার মাকে নিয়ে তিনি যে মন্তব্য করেছেন, এটি তিনি, আমার ধারণা এটি মানে তিনি একপাক্ষিক কথা বলেছেন। এবং তাহলে এই 24-এর এই যে বিশাল যে ব্লাড শেডিং কে করলো এটি, মানে এটাকে আপনি কি ওই সংশ্লিষ্ট মানে অফিসার বা পুলিশ অফিসার ওদেরকে অবশ্যই দায়ী করবেন, কিন্তু এই যে শেখ হাসিনা কীভাবে দেশটা চালিয়েছে কিংবা শেষের আন্দোলনটি কিভাবে দমানোর চেষ্টা করেছে, কি অডিও রেকর্ড করেছেন, কি কাদের সাথে মিটিং করেছেন, কাদের সাথে বৈঠক করেছেন, সবই তো এখন সবই তো আমরা জানি এখন, মানে মিডিয়ার মাধ্যমে, তদন্তের মাধ্যমে। তো বিষয়টি হচ্ছে কোনো একটি বিচার, সেটি যেই কোনো ধরনের ছোট বা বড় বিচার হোক, সেটি মানবাধিকার হোক অথবা ছোট বিচার হোক, আপনি বিচারটা দেখবেন বিচারটা সঠিক পন্থায় হলো কিনা। সেই সঠিক পন্থায় প্রসেস মেনে, আন্তর্জাতিক যে মানদণ্ড আছে সেই মানদণ্ডগুলো মেনে, অবজারভারগুলোর ঠিক রেখে এবং সব ডকুমেন্টেশন ঠিক রেখে আপনি বিচারটা করছেন কিনা, অধিকারগুলো নিশ্চিত করতেছেন কিনা, দুই পক্ষকে এখানে কথা বলার সুযোগ দিচ্ছেন কিনা। শেখ হাসিনাকে তো ডাকা হয়েছে, তিনি তো আসেননি। এখন রায় যেটি হয়েছে সেটি যদি মানে ওনারা অস্বীকারই করতে পারেন, যে কেউ কোনো দায় নিতে চায় না, কিন্তু আন্তর্জাতিক মহল তো এখানে স্পষ্টভাবে সাক্ষী আছে। এবং যদি সত্যিকার অর্থেই তাদের এই কথার পক্ষে কোনো যুক্তি থাকে, তাহলে তাদেরকে তো এটা ফেস করতে হবে এবং আদালতে এসেই ফেস করতে হবে। এর আগে ওনারা যখন যে বিচারগুলো করেছেন সেগুলো তো আদালতে এসে ভুলভাল বিচার করার পরেও সেই রায়গুলো এক্সিকিউট করেছেন না। আর এখানে তো 1400 নিরপরাধ মানুষকে তো হত্যা করেছেন এবং 20,000-এর উপর মানুষকে পঙ্গু করেছেন এবং একটা অস্থিতিকর এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে সবচেয়ে বেশি একটি মানে ত্রাসের রাজত্ব তৈরি করেছিলেন। ক্ষমতার জন্য এগুলো করেছেন তো তিনি। এবং নির্বাচন যে দেন নাই, 3টা নির্বাচন তিনি তার নেতৃত্বে, তার আদেশে এবং তার পরিকল্পনায় যে ভুল নির্বাচন হয়েছে, এদেশের মানুষকে যে তার সঠিক গণতান্ত্রিক অধিকার থেকে যে বঞ্চিত করা হয়েছে, এটিকে অস্বীকার করতে পারবেন আপনারা? জি, আপনার পাঁচজনকেই ধন্যবাদ। যে দেশটি দাবি করে তারা পৃথিবীর সবচেয়ে বৃহৎ গণতন্ত্র চর্চাকারী দেশ, তাদের নির্বাচন ব্যবস্থা দারুণ, সেখানে খুব একটা ত্রুটির সুযোগ নেই। সেই দেশটি তিন দান, সেই দেশের মানুষ ভোট দিয়ে গুজরাটের কসাই কে নির্বাচিত করে রেখেছে। ভোট দিয়ে সেখানে মৌলবাদী একটি দল ক্ষমতায় থাকে। ভারতের সাধারণ মানুষ নিশ্চয়ই ভাববেন এটা, যে আসলে আপনারা কাকে ভোট দেন, আর আপনাদের এই যেই ভোটের মাধ্যমে এরকম একটি সরকার ক্ষমতায় যায়, সেই ভোট সুষ্ঠু ভোট হলেই বা কি যায় আসে। শেষ করছি আজকের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।